দিয়া ইনস্টিটিউশন ফর কম্পিটিটিভ এক্সামের তরফ থেকে আজকে যে হিস্ট্রি ক্লাস রয়েছে, এসএলএসটি এই ক্লাসে আমরা যেটা দেখতে পাবো, খুব ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার, ইউরোপের ইতিহাসের একেবারে যাকে বলে কি চাবি, যার নাম হচ্ছে ফরাসি বিপ্লব। আজকে আমরা এই 1789 খ্রিস্টাব্দে এই ফরাসি বিপ্লব করব, একেবারে আমাদের নেপোলিয়নের উত্থানের আগের পর্যন্ত যে ইতিহাস, তাই তো? এবং এইখানে আমরা দেখব যে বিপ্লব কিভাবে সম্পন্ন হয়েছিল, বিপ্লবকালীন পরিস্থিতি কি হয়েছিল, বিপ্লবকালীন সমাজ, রাজনীতি এবং অর্থনীতি কেমন ছিল, এবং দার্শনিকদের কথাবার্তার মধ্যে থেকে কিভাবে উঠে এসেছিল সে বিপ্লবকালীন পরিস্থিতি, এবং তারপরে ফরাসি বিপ্লবের প্রভাব। এই প্রভাব জায়গাটাই কিন্তু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা বলে থাকি যে গোটা ইউরোপের ইতিহাসের চাবি হচ্ছে দুটো। একটা চাবির নাম ফরাসি বিপ্লব, আর একটা চাবির নাম আমাদের অবশ্যই শিল্প বিপ্লব। কেমন করে? ফরাসি বিপ্লবের চাবি ঘোরালেই আমরা দেখতে পাবো জুলাই বিপ্লব, ফেব্রুয়ারি বিপ্লব, ইটালি ইউনিফিকেশন, জার্মান ইউনিফিকেশন, মানে ইটালির ঐক্য আন্দোলন এবং জার্মানির ঐক্য আন্দোলন। এবং যেটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, তার চাবি কি? তার চাবি হচ্ছে, আমরা জানি, আমাদের প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তাহলে এই দুটো চাবি যদি আমরা সঙ্গে রাখতে পারি, তাহলে ইউরোপের ইতিহাসের যে অনেকগুলো তালা আছে সেগুলো কিন্তু আমরা খুলে ফেলতে পারবো। তাহলে আমরা ফরাসি বিপ্লবের ইতিহাসে ফিরে যাব এবং সেখানে দেখব যে আমাদের পরিস্থিতি বা কী ছিল, কে রাজা ছিল, এবং তার একটা বড় রকমের প্রভাব। বলা হয় ফরাসি বিপ্লবের সবচেয়ে বড় প্রভাব বলা হয় জুলাই ফেব্রুয়ারি নয়, পরবর্তীকালে রুশ বিপ্লবেও একটা ফরাসি বিপ্লবের প্রভাব ছিল। জারের শাসন ওরা পুরোপুরি উঠিয়ে দিয়েছিল এবং সমাজতন্ত্র তৈরি করতে পেরেছিল। প্রথম দিকের চিন্তাভাবনায় কিন্তু কিছুটা হলেও ফরাসি বিপ্লব প্রভাবিত করেছিল রুশ বিপ্লবকে। বেশ, তাহলে আমরা আজকে এই পর্যায়ে যেটা দেখব সেটা হচ্ছে ফ্রান্সের অবস্থা কিরকম ছিল। ফ্রান্সের অবস্থাটাকে চিন্তা করতে গেলে আমরা যদি সামাজিক অবস্থানের কথা ভাবি, তাহলে তিনটে ভাগে আমরা ভাগ করতে পারি। কিরকম ভাবে ভাগ করতে পারি? একটা ভিউ পেয়ে নিচ্ছি আমি, দেখো ভালো করে। একটা পিরামিডের মতো, তাই তো? এই পিরামিডের মধ্যে কি আছে? প্রথম স্টেজ, প্রথম স্টেজ, এই প্রথম স্টেজে আছে পুরোহিত বা যাজক শ্রেণী। দ্বিতীয় দ্বিতীয় স্টেজে কারা আছে? এই দ্বিতীয় স্টেজে আছে, মনে রাখবে, রাজা এবং অভিজাত শ্রেণী। এবং তৃতীয় স্টেটে আছে কারা? তৃতীয় স্টেটে আছে আমাদের বুর্জোয়ারা। এবার তোমরা আমাকে প্রশ্ন করবে যে এই বুর্জোয়া কারা, তাই তো? নগরে বার্জেস, ফরাসি ভাষায় বার্জেস বলে, নগরে বসবাসকারী মানুষকে আমরা আবিধানিক অর্থে হচ্ছে বুর্জোয়া বলি। এবার এই বুর্জোয়া বলতে গেলে যারা ছিল, তারা ছিল হচ্ছে ডাক্তার, ব্যবহারজীবী বা উকিল, শিক্ষক, ঠিক, শিক্ষকের সঙ্গে সঙ্গে কৃষক, শ্রমিক, কাকুলো, আরো বলা যেতে পারে
আমাদের বড় ও ছোট ব্যবসায়ী, মৎস্যজীবী, তাহলে আমি একটা দেখিয়ে দিলাম ৩টে স্টেটে কারা বসবাস করত। ফার্স্ট স্টেট, সেকেন্ড স্টেট, থার্ড স্টেট। এবার দেখো যে সামাজিক গঠনটা দেখালাম। এবার এখান থেকে আমি দেখাবো একটা ইকোনমিক স্ট্রাকচার বা অর্থনৈতিক গঠন। এই যে পুরোহিত বা যাজক শ্রেণী, এরা যারা ছিল, এদের আমাদের ট্যাক্স দিত 4%। এরা দিত কত? 8%। আর বাদ বাকি 88% দিত হচ্ছে আমাদের এই তৃতীয় স্টেট। ঠিক আছে, রাষ্ট্রকে করদান বলে দেখিয়ে দিলাম 4%, 8% আর 88%। তাহলে প্রথম স্টেট বা পুরোহিত শ্রেণী যারা, তারা দাবি করত এই বলে যে আমরা হচ্ছে রাজার রিপ্রেজেন্টেটিভ, এই রাজার নয়, ঈশ্বরের রিপ্রেজেন্টেটিভ। তাহলে আমরা ঈশ্বরের প্রতিনিধি বলে আমাদের ট্যাক্স দেওয়া মানায় না। আবার দ্বিতীয় স্টেটে যারা ছিল, তারা 8% ট্যাক্স দিয়ে বলতো যে আমরা এখানে একটা সম্মানের অর্থে আমরা দিচ্ছি, কিন্তু ট্যাক্স দেওয়া ঠিক না, ট্যাক্স দেওয়া কোনোভাবেই কাম্য নয়। ঠিক। আর সর্বকালীন মানে সবচেয়ে নিচে যারা ছিল, এই আমাদের বুর্জোয়ারা, যার মধ্যে উকিল, ডাক্তার, শিক্ষকের পাশাপাশি ছোট বড় ব্যবসায়ী, ঠিক আছে, কৃষক, শ্রমিক, সাকুলত বা এই মৎস্যজীবীরা, এরা দিত পুরো সমাজের, আমাদের রাষ্ট্রের যে টোটাল ট্যাক্স দিতে হতো তার 88% ওরা দিত। ঠিক আছে, তাহলে এইরকম একটা ঘটনাকে কেন্দ্র করে আমরা যেটা দেখেছিলাম যে একটা সামাজিক সংকট, একটা আর্থিক সংকট কাজ করেছিল। এবার এটাও আমরা দেখাতে পারি যে চতুর্দশ লুই যে রাজা, এনার সময় কিন্তু আর্থিক সংকটটা শুরু হয়, আর্থিক সংকটের সূচনা। ঠিক। আর সেটা ষোড়শ লুই, মানে মাঝখানে পঞ্চদশ লুইও রয়েছে, টানা 14, 15 এবং 16, মানে ষোড়শ লুই পর্যন্ত এই আর্থিক সংকটটা চলেছিল। চতুর্দশ লুই যদিও বা এটাকে কোনো রকমে চালিয়ে নিয়েছিল, কিন্তু ষোড়শ লুইয়ের সময় এটা কোনোভাবেই চালানো যায়নি। এবং এর সঙ্গে সঙ্গে কতগুলো সমস্যাও কাজ করেছিল। রাজার অর্থনীতি খারাপ, এখানে জায়গায় জায়গায় কি বলবো, কখনো কখনো অজন্মা, খরা এগুলো দেখা দিয়েছে, যার জন্য কৃষকদের অবস্থাও খুব ভালো নয়। ঠিক। এবং এই উচ্চাহারে ট্যাক্স কৃষকরা দিতে গিয়ে তারাও কিন্তু সোচ্চার হচ্ছিল। ঠিক এরকমই একটা সময়ের মধ্যে যখন আমরা দেখলাম আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস, ঠিক বলবো না, মানে আন্তর্জাতিক একটা ঘটনাই বলবো আমি, আমাদের এই আমেরিকার স্বাধীনতার যুদ্ধ শুরু হলো। তখন ফরাসি অর্থমন্ত্রী বলেই দিয়েছিল ষোড়শ লুইকে, যদি একটা কামানের গোলা ফাটে তাহলে ফরাসি অর্থনীতিটা ওইরকমই শব্দ করে, কামানের গোলার মতোই শব্দ করে কেটে যাবে। কিন্তু উনি শোনেননি। উনি তার মান মর্যাদা বজায় রাখতে গিয়ে আমেরিকার স্বাধীনতার যুদ্ধে আমাদের যোগদান করেন এবং চোখের ওপরই দেখেন যে কিভাবে আমেরিকার বিজয় সম্পন্ন হয়েছে এবং আমেরিকার স্বাধীনতা সম্পন্ন হয়েছে। এই যে অবস্থাটা 1776 খ্রিস্টাব্দে ঘটেছিল, তার পরের 13 বছর কি দুর্বিষহ যন্ত্রণার মধ্যে দিয়ে ষোড়শ লুইকে যেতে হয়েছিল, সেটাও আমরা বলবো। রানী আতোয়ানেত, ঠিক আছে, তাদের মানে এই সময়টা মানে বিলাসিতা একটা চরম পর্যায়ে পৌঁছেছিল। রানী আতোয়ানেতের আগে আমরা চতুর্দশ আর পঞ্চদশ লুইয়ের সময় যখন দেখি, সেখানটা দেখতে পাই যে রানীর পরিষেবা বা রাজ পরিষেবায় 500 জন লোককে রাখা হয়েছিল, যাদের বেতন এই ছিল। এটাকে
মানে গুডউইনের মতো অর্থনৈতিক ইকোনমিক হিস্টোরিয়ার সে এটা বলে বর্ণনা করেছিল যে এটা হচ্ছে অর্থের প্রাচুর্য দেখানো, আবার কখনো বলেছে অর্থের তোমার হচ্ছে ক্ষয়। ঐতিহাসিক আমাদের জর্জ লেফেভর, যিনি এই অর্থনীতিটাকে আবার অন্যরকম ভাবে ব্যাখ্যা করেছেন। উনি বলছেন যে রাজা লুই কন্ট্রোল করতে পারেনি তার রাজ পরিবারের অভিজাত বর্গকে, এবং তিনি যখন মনে করেছিলেন যে যদি আমি মন্ত্রী পরিবর্তন করি তাহলে হয়তো অর্থনীতি ভালো হবে, কিন্তু সেটা সম্ভব হয়নি। তাই তো আমাদের কি হয়েছিল, তুর্গ, নেকার, ব্রিয়া, তাই তো আমরা এদের সবাইকে দেখেছিলাম, এরা কিন্তু কেউ সে অর্থনীতির পরিবর্তন করতে পারেনি, বরং সাধারণ মানুষকে বোকা বানানো হয়েছিল। বলা হয়েছিল যে তোমরা অর্থ রাজকোষে জমা রাখো, এবং সেই রাজকোষের অর্থ জমা রাখলে তোমরা কি পেতে পারো, তোমরা লাভজনক তোমাদের সুদে তোমরা আসলটা ফেরত পাবে। কিন্তু দেখা গেছিল বাস্তবে ওরা আসলটাও ফেরত দিতে পারেনি। তাহলে এবার যে ঘটনাটা ঘটছে, যারা একটা নীরব সাক্ষী হয়ে রয়েছে রাজা ষোড়শ লুই। এবার কি হলো, ফ্রান্সে এই সময়টার মধ্যে আমরা দেখলাম যে বেশ কিছু কৃষক বিদ্রোহ দেখা দিল, ঠিক আছে, এবং আমাদের জনগণের সাধারণ শ্রমিকদের থেকে আরম্ভ করে সাধারণ মানুষের তাদেরও একটা প্রতিবাদ বেরোতে থাকলো। এবং এদের মাঝখান থেকে আর একটা জিনিস উঠে এলো, সেটা হচ্ছে দার্শনিকদের রচনা। দার্শনিকদের রচনাগুলি যখন সামনে আসতে আরম্ভ করলো এবং তার ব্যাখ্যা যখন সাধারণ মানুষ দিতে আরম্ভ করলো, আমাদের পণ্ডিতরা সাধারণ মানুষকে দিতে আরম্ভ করলো, তখন কিন্তু আমরা দেখলাম ফরাসিদের ফরাসিবাসী ফ্রান্সের অর্থনীতি সম্পর্কে সচেতন হলো। যেমন রুসো, মন্তেস্কু, ভলতেয়ার, মাবেলা, হলবার্গ, ঠিক আছে, এরকম দার্শনিকদের আমরা দেখেছিলাম, তাই তো। এবং রুসোর হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট, ঠিক, আমাদের মন্তেস্কু আর ভোলতেয়ারের ছিল হচ্ছে পার্সিয়ান লেটার্স আর কাবিদ, তাই তো। এবং মন্তেস্কুর রচনা, ঠিক। এবার আমাদের স্পিরিট অফ লস যখন মন্তেস্কু পড়ে দেখলাম, মন্তেস্কু যুক্তি সহকারে বুঝিয়েছে যে রাজাকে প্রয়োজন আছে, রাজা থাকা দরকার, রাজা একটা গাইড, কিন্তু রাজা ভুল পথে চালিত হলে জনসাধারণ তাকে সচেতন করবে, এবং রাজাকে সামনে রেখেই দেশের কাজকর্ম করতে হবে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আবার রুশো রাজার অস্তিত্বে বিশ্বাসই করেননি, যাজকদের অস্তিত্বে বিশ্বাস করেননি। উনি বলেছেন মানুষ জন্মায় স্বাধীন হয়ে, কিন্তু আমাদের সমাজ শৃঙ্খলাবদ্ধ করে রাখে, তাই তো। বলছে রাজার কোনো ক্ষমতাই, রাজার গুরুত্বই নেই, কারণ রাজাকে জনগণই করেছেন, আমাদের নির্বাচিত করেছেন। তাহলে জনগণের একটা প্রতিনিধি হচ্ছে রাজা, জনগণ রাজার পাশ থেকে সরে গেলে রাজার কি ভূমিকা আছে, ঠিক। তাহলে অরিজিন অফ ইনইকুয়ালিটিস, অসাম্যের মূল সূত্র, পার্সিয়ান লেটার্স, কখনো কন্ট্রাক্ট সোশ্যাল, যেরকম বই বলবো না কেন, আমাদের এই জায়গাগুলো কিন্তু জানতে হবে যে বার্তাটা ওইভাবেই পৌঁছেছিল, ঠিক। তাহলে এরকম একটা অবস্থার মধ্যে যে ক্রাইসিস নেমে এসেছিল এবং অভিজাতরা সুযোগ সুবিধে নিচ্ছিল এবং বহিঃশত্রুর আক্রমণ বলো বা বহিরাগত যুদ্ধে ফরাসিরা পরাস্ত হয়ে অর্থনীতিটাকে নষ্ট করে ফেলেছিল, তখন কিন্তু দেখা গেছিল কি একটা ক্ষোভ। এবার কিছু ঐতিহাসিক আছেন যারা এরকমও বর্ণনা করেছেন যে ফ্রান্সে ইকোনমিক ক্রাইসিস সে অর্থে হয়নি। একটা দেখা যায় যে বৈদেশিক বাণিজ্যের ফলে ফ্রান্সের কিছু কিছু সুবিধে হয়েছিল, তাই তো। এবং তোমাকে আমি বলে দিই যে এই প্রসঙ্গে যেমন হচ্ছে আলফ্রেড কুব্বানের যে ইতিহাস চর্চা ছিল, কুব্বান কিছুভাবে দেখানোর চেষ্টা করেছিল, রাইকার ওইভাবেই দেখানোর চেষ্টা করেছিল ফ্রান্সের অর্থনৈতিক ইতিহাস। এবার জর্জ সবুলের কিছু চিন্তা ভাবনা ছিল আলাদা করে, ঐতিহাসিক সবুল তোমাদের আরো ডেপথে ঢুকেছিল, ভেতরের থেকে ঢুকেছিল। বলছে যদি অহমিকায় বিপ্লব ডেকে আনে, যেটা নেপোলিয়নের কথা, তাহলে বিপ্লবের জনসাধারণের একটা ভূমিকা ছিল, ঠিক। তাহলে এগুলো আমাদের আবার সামনের দিকে ফিরে আসি, কিভাবে
আমাদের সিভিল কনস্টিটিউশন অফ দি ক্লার্জি আমরা যেমন দেখেছিলাম টেনিস কোর্টের শপথ, আমরা যেমন দেখেছিলাম বাস্তিল দুর্গের পতন, তাই তো? এগুলো হচ্ছে কি পয়েন্ট, মানে ফরাসি বিপ্লবের কি পয়েন্ট। তাহলে কোন ঘটনা দিয়ে বিপ্লব শুরু হয়? তাহলে আমরা বলবো আমাদের 1790 খ্রিস্টাব্দে যখন বাস্তিল দুর্গের পতন হয়। ঠিক আছে, মনে রাখবে তো, দেখে নাও। যা যা বললাম এটা একটা মধ্যযুগীয় এবং সামন্ততান্ত্রিক ছিল, এটা আমি আগে বলে দিয়েছিলাম। এবং এখানে দেশের মোট 97% বেশি লোক তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল, তাই তো? থার্ড এস্টেটের লোক ছিল। তৃতীয় শ্রেণীকে বলা হয়েছিল অধিকারবিহীন বা অধিকারহীন এবং সুবিধা বঞ্চিত শ্রেণী। বেশ, তাহলে এরপরে আমরা যেটা দেখতে পাই যে ফরাসি বিপ্লবে অধিকারপ্রাপ্ত কারা ছিল, তাহলে বুঝতেই পারছো অধিকারপ্রাপ্ত সেই 3%, যাজক, অভিজাত এবং রাজা। ঠিক আছে, যাজক, অভিজাত এবং রাজা, এবং সেটা হচ্ছে 3%। বেশ, এবার এরা বিলাস ব্যসনে জীবনযাপন করে সরকারকে কর দিত না, এটাও তোমরা জানো। অধিকারবিহীন যারা ছিল তারা মানে তৃতীয় শ্রেণী, এর মধ্যে মধ্যবিত্ত পড়তো, শ্রমিক পড়তো, কৃষক পড়তো, সাকুলো পড়তো। ঠিক আছে, মনে থাকবে। এবং সত্যি কথা বলতে গেলে আমাদের এদের বংশ কৌলিন্য সেভাবে ছিল না বলে, মানে অভিজাতদের মতো ছিল না বলে ওদেরকে অর্থ থাকা সত্ত্বেও ওদেরকে কিন্তু সম্মান জানানো হয়নি। তোমাদের একটা ক্রাইসিসের কথা বলি, যারা বড় ব্যবসায়ী ছিল, বড় ব্যবসায়ীদের টাকা অভিজাতদের চেয়েও বেশি ছিল, কিন্তু যেহেতু ওরা অ্যারিস্টোক্র্যাট বা অভিজাত নয়, তাই ওদেরকে কিন্তু সেই স্বীকৃতি দেওয়া হয়নি। সেই ক্ষোভ ওদেরকে কিন্তু কি করেছিল, এই বুর্জোয়াদের সঙ্গে মিশতে বাধ্য করেছিল এবং বিপ্লব সম্পন্ন করতেও সাহায্য করেছিল। বেশ, এবার আমরা দেখে নিলাম শ্রমিক, কৃষক, সাকলত, মানে যারা তৃতীয় সম্প্রদায় ছিল, ধনী ব্যবসায়ী, শিল্পপতি, ব্যাংকার দেখলাম। ব্যাংকার, স্পেলিং ঠিক করে দিচ্ছি, ব্যাংকার, একটু ব্যাককার হয়ে গেছিল এটা। বিদ্যা বৃদ্ধি, ধনবলের অভিজাতদের চেয়েও বলিয়ান হয়েও, অভিজাতদের চেয়ে বিদ্যা বুদ্ধি টাকা পয়সায় বলিয়ান হয়েও কিন্তু ওরা সেই জায়গাটায় যেতে পারেনি, মানে অভিজাতদের পর্যায়ে যেতে পারেনি। সমাজের সবচেয়ে বড় সংকট কি, ক্রাইসিস কি, যেটা আমরা বলি মধ্যবিত্তের সংকট। মধ্যবিত্তের মেধা দেখা যায় সবচেয়ে বেশি হয়। খুব ধনী লোকেদেরও এত মেধা থাকে না, খুব দরিদ্র লোকেদেরও মেধা থাকে, থাকে না বলছি না, কিন্তু অভিজাত মানে মধ্যবিত্তদের মেধাটা অনেক বেশি থাকে। এবার কি হয়, ওরা ওপরে উঠতে পারে না। কেন ওপরে উঠতে পারে না? কারণ হচ্ছে ওদেরকে সেই স্বীকৃতি দেওয়া হবে না বলে, আভিজাত্য নেই বলে। আবার দরিদ্রদের সঙ্গে মিশতে গেলে তোদের খুব খারাপ লাগে, অত দরিদ্রের সঙ্গে, যে তারা তখন ভাবে তাদের মেধা কি নষ্ট হয়ে গেছে যে তারা আজকে এই জায়গায় যাবে। এই, যাই হোক, এবার আমরা এখান থেকে যাজকদের কথা বলবো। যাজকদের আয়ের উৎসটা মানে গির্জা, ঠিক। এবং ওদের যে কি হতো, কন্ট্রাক্ট অফ পয়েসি নামে একটা চুক্তি দিয়ে রাজাকে তারা একটা স্বেচ্ছাকর দিত মাত্র, মানে ইচ্ছে হলে দিল, না হলে দিল না। এবার ওরা জনগণের কাছ থেকে কি নিত? ধর্মকর। ধর্মকর মানে হচ্ছে টাই, ঠিক আছে। মৃত্যুকর নিত, বিবাহ কর নিত। তাহলে একটা বাচ্চার জন্ম, একটা লোকের বিবাহ, একটা লোকের বাড়ির কি বলবো উদ্বোধন, মানে হ্যাঁ বাড়ির উদ্বোধন, একটা লোকের মৃত্যু, সবেতেই যাজককে ডাকা হতো। এবং যাজকরা ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করে দিচ্ছে এই অছিলায় টাকা মানুষের কাছ থেকে নিয়ে নিত। মানে আমি ভাবি মানুষ এই যুক্তিটা দিয়ে কখনো বিচার করে না যে ঈশ্বরের সঙ্গে কানেকশন করে দেবে, ঈশ্বরকে বলে দেবে, ঈশ্বর শুনে নেবে, মানে তার জন্য আমি টাকা দেবো কেন, তাই না? বেশ, কাকুলত যারা ছিল কুলতবিহীন ব্যক্তি, বংশমর্যাদা ছিল না, চাল চুলোহীন ভবঘুরে, এই অপশানে এটা দেয়, চাল চুলোহীন ভবঘুরে পরীক্ষা দেয়। কায়িক শ্রমনির্ভর, দিনমজুর, কর্মহীন শ্রমিক, গরিব কারিগর, ছোট দোকানদাররা এর অন্তর্ভুক্ত ছিল। এছাড়া দরিদ্র, নিরক্ষণ, কর্মহীন মানুষও এর অন্তর্ভুক্ত হয়েছিল। দাঙ্গা হাঙ্গামার ভয়ে অভিজাত ও ধনী বুর্জোয়ারা
কি করতো, এদের ভয়ে একটু সন্তুষ্ট থাকতো। বলছে বিপ্লবের প্রধান শক্তি কারা ছিল, জর্জ জেফেভার সাকুলতদেরই কিন্তু নির্দেশ করেছে বিপ্লবের প্রধান শক্তি। ঠিক আছে, তাহলে ঐতিহাসিক জর্জ জেফেভার সাকুলতদের একটা গুরুত্ব দিয়েছিল। এবং দেখো, যে সাকুলতকে আমরা ইংরেজিতে হ্যাভ নট বলি, বাংলায় বলি সর্বহারা, তারাই কিন্তু পরবর্তীকালে আমাদের সোভিয়েত রাশিয়াতে কি নামে পরিচিত হয়েছিল, প্রলেতারিয়েত। কৃষকদের অবস্থা, মোট জনসংখ্যার ৮০% ছিল কৃষক। এখানে লাভরুজের একটা খুব সুন্দর কথা আছে। লাভরুজ বলেছিল অষ্টাদশ শতকে ফরাসি কৃষকরা সর্বাপেক্ষা শোষিত ছিল। সবচেয়ে এক্সপ্লয়েট যদি কাউকে করা হয় থাকে, সেটা হচ্ছে কৃষকরা। রাষ্ট্র সামন্ত প্রভু গির্জাকে তারা নানা ধরনের কর দিতে বাধ্য ছিল। তাদের আয়ের 4/5 কর মেটাতে চলে যেত। কি প্যাথেটিক বাবা দেখিনি। 100 টাকা আয় হলে 80 টাকাতে কর দিচ্ছে, 20 টাকা দিয়ে চলছে তার সংসার। বেশ, এবার করগুলোকে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট ট্যাক্সে যে করগুলোকে ভাগ করা হয়েছিল, তাদের মধ্যে একটা বলেছিলাম তাইদ, ধর্মকর। রাষ্ট্রকে যে কর দেয় তার নাম তেইলি বা তেই, মোট আয়ের ওপর কর, এটা দিত। ক্যাপিটেশন যেটা ছিল, সেটা হচ্ছে প্রোডাকশনের ওপর কর, মানে উৎপাদন ভিত্তিক কর। ভিনটিএমে হচ্ছে স্থাবর অস্থাবর সম্পত্তির ওপর কর। তার মানে আমার স্থাবর সম্পত্তি কি হতে পারে, বাড়ি, ঠিক আছে, তাহলে তার উপর আমাকে কর দেব। আমার অস্থাবর সম্পত্তি কি হতে পারে, স্থাবর অস্থাবর হচ্ছে বাড়ির লোকেরা, সেটা অস্থাবর, তার উপর আমি ট্যাক্স দেবো। গ্যাবেলা হচ্ছে লবণ কর, এটা পরীক্ষা দেয়। লবণ করের নাম কি ছিল, গ্যাবেলা। করভি, করভি মানে হচ্ছে বেগার খাটা। রাষ্ট্রের জন্য কিছু করা, গির্জার জন্য কিছু করা, তখন এই বেগার খাটতো ওরা, করভি, করভি দিত। এইডস হচ্ছে তামা আর মদের ওপর কর। আর গির্জাকে টাইট বলে দিয়েছি। এবার বলছে লেতর দ্য ক্যাফে। লেতর দ্য ক্যাফে এটা কি ছিল, লেতর দ্য ক্যাফে মনে রাখবে এক ধরনের গ্রেপ্তারি পরোয়ানা। ঠিক আছে, এখানে রাজপুত্ররা যদি মনে করতো যে কোনো সাধারণ মানুষ রাষ্ট্রবিরোধী কোনো কাজকর্ম করছে, বা তার মানে সে যেটা পছন্দ করে তার বিরুদ্ধে কোনো কাজ করছে, বা তার অপছন্দের কাজ করছে, তখন থেকে গ্রেপ্তার করতো। এবার এই রাজপুত্রদের যে গ্রেপ্তারি পরোয়ানা, তার নাম লেতর দ্য ক্যাশে। বিনা বিচারে ওরা কারাদুদ্ধ করে রাখতো। বাস্তিল, বাস্তিল দুর্গে নিরপরাধ বন্দীদের কি করতো, বন্দি করে রাখা হতো। যখন এই বাস্তিলের দুর্গটা ভেঙে ফেলা হলো, তখন তো লেতর দ্য ক্যাশে সিস্টেমটাকেও ওরা আঘাত করলো। ইনটেন্ডেন্ট, এরা হচ্ছে প্রদেশ কর্মচারী। ঠিক আছে, বিভিন্ন প্রদেশে একটা কেন্দ্রের প্রতিনিধি হয়ে সমস্ত কাজ এরা তদারকি করত। ঠিক আছে, ইন্টেন্ডেন্টরা তোমার রাজকার্যের নামে সাধারণের থেকে অনেক টাকা পয়সা তোমার কি করতো, মানে ঘুষের মতো করে নিত, বা বলতে পারো ভয় দেখিয়ে নিত। ঠিক আছে, রাষ্ট্র কিন্তু এই করবে, আপনি কিন্তু এই নাপার ট্যাক্স বেড়ে যাবে, এই সমস্ত করে ওদের মুখ বন্ধ করার জন্য ওরা টাকা নিত। এই দুর্নীতিগ্রস্ত যে অত্যাচারী রাজকর্মচারীদের হাতে কি হয়ে গেল, তখন ফ্রান্স চলে গেল। এদের আমরা ইন্টেন্ডেন্ট বলতাম। এবং এই ইন্টেন্ডেন্টকে অর্থলোলুপ নেকড়ে বলে আমাদের কি বলবে, অভিহিত করা হয়েছিল। মানে অভিহিত মানে এখানে সমালোচনা করেই এই নামটা দেওয়া হয়েছিল। বেশ, তারপরে বিচার ব্যবস্থা। বিচার ব্যবস্থা খুবই মানে শোচনীয়। মানে এখানে কোনো অভিজাত, ঠিক আছে, বা রাজপ্রতিনিধি, সে একচেটিয়া প্রাধান্য তাকে কার ছিল, এবং সে দোষ করলেও তার একেবারে শাস্তি বলে বলতে পারো হতোই না। ঠিক আছে, এবং বিচারপতিরা ওদেরই কেনা লোক ছিল, অসৎ দুর্নীতিগ্রস্ত। বিচারকদের অ্যাকচুয়ালি কোনো বেতন দেওয়া হতো না। এবার জরিমানা যে করলো, সে জরিমানার একটা পার্সেন্টেজ ওদের বেতন হিসেবে ঢুকতো। জরিমানা থেকে প্রাপ্ত অর্থে সবটাই তারা একদম নিজেরাই পেত। এই জন্য অর্থদণ্ডের পরিমাণ ছিল অত্যধিক। ঠিক আছে, তাহলে আইনের চোখে আমরা যেটা বলি সবার অধিকার সমান, এটা কিন্তু এখানে কোনোভাবে
কাজ করতো না। এবার আসছে ফ্রান্সের বিদেশ নীতি। তাহলে ওই তিনজনকে দিয়ে বলতে হবে, চতুর্দশ, পঞ্চদশ এবং ষোড়শ লুই। পঞ্চদশ লুইয়ের সময় অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধ, মানে যেটা 1756 শুরু হয়েছিল, 1763 শুরু হয়েছিল। তখন কি হয়েছিল, আমাদের পঞ্চদশ লুই জড়িয়ে পড়েছিল আমাদের সপ্তবর্ষব্যাপী যুদ্ধে। প্রচুর ক্ষয়ক্ষতি হয়, তাই তো? এবং সেই যুদ্ধে ইংল্যান্ডের কাছে 7 বছরের যুদ্ধে হেরে যায়। এবং এই জায়গায় যখন প্যারিসের সন্ধি হয়, তখন ওনাকে এই খরচ খরচ সব মিটিয়ে ওনার পক্ষে আর কিছু টাকা ছিল না, যাকে বলা হয় রাজকোষ শূন্য হয়ে গেছিল সপ্তবর্ষব্যাপী যুদ্ধ করতে গিয়ে। ঠিক আছে, এবার ষোড়শ লুই আবার কি করলো, আমেরিকার স্বাধীনতার যুদ্ধে যোগ দিল, এটা আমি বলেছি। এবং সেখানে গিয়ে যে খরচ খরচা করলো, এবার ঋণ হয়ে গেল। রাজকোষের তো টাকা থাকলোই না, এবার ঋণ করতে হলো। সেই সময় স্টেটস জেনারেলের অধিবেশন ডাকতে বাধ্য হন, এবং স্টেট জেনারেল ডাকলে কি হয়ে গেল, আমাদের ফরাসি বিপ্লবটা সেই সময় ত্বরান্বিত হলো, মানে একেবারেই এগিয়ে এলো দোরগোড়ায়। অর্থনৈতিক কারণ বলে দিয়েছি। অর্থনৈতিক কারণের মধ্যে নতুন করে যেটা জুড়তে হবে, এই যে ব্যয় সংকোচের কথা বলতে হবে। ব্যয় সংকোচ করার চেষ্টা সরকার কিচ্ছু করেন, অযথা যুদ্ধ বিগ্রহ করতে গিয়ে খরচা করলো, মুদ্রাস্ফীতি হলো, শস্যহানি, বেকারত্ব বাড়লো, এবং যেটা একেবারে কি বলবো, এমন একটা জায়গায় এনে ফেললো যে ফ্রান্সের আর বেরিয়ে আসার কিছু উপায় ছিল না। এবং জর্জ লেফেভার, মোর্স স্টিফেন্স, এই ধরনের ঐতিহাসিকরা বারবার দাবি করেছে, কি বলছে, যে আর্থিক সংকটই ফরাসি বিপ্লবের মূল কারণ ছিল। জর্জ লেফেভার, মোর্স স্টিফেন্স, এরা দুজনেই কথা বলেছি, ঠিক। কিন্তু খতিয়ে দেখলে আমরা কিন্তু এটাও দেখতে পাই যে ফরাসি বিপ্লবের পেছনে একটা সোশ্যাল কজও ছিল, মানুষের মধ্যে ধ্যান ধারণা বা কিছুটা দার্শনিকের বা ওই ফিজিওক্র্যাটদের ভূমিকা ছিল। বলতে বলতে চলে এসছে দার্শনিক, আমাদের এক বিখ্যাত ঐতিহাসিক, তার নাম ছিল তেইন বা তেইন, ইংলিশে লেখে তেইন। সে একটা কথা বলেছিল, ফ্রান্স দর্শনের বিষ পান করেছিল। এ কথা উনি তোমায় কি বলবো, দর্শনের বিষ পান আমার ব্যাপারটা কি হলো? দর্শন তো সবসময় অমৃত। দেখো, এটা তো উল্টো দিক থেকে ভাবতে হবে। অমৃত তখনই খাওয়ানো হয়, অমৃত তখনই খাওয়ানো হয় যদি কারোর মধ্যে বিষের ক্রিয়া ছেয়ে যায়, তাহলে বিষটাকে দূরীভূত করতে অমৃত। আবার কেউ মনে হয় খুব সুস্বাদু বলে আমি একবার অমৃত খেয়ে দেখি। তো ফ্রান্স দর্শনের বিষ পান করেছিল, মানে দর্শন জিনিসটা হচ্ছে মানুষকে দেখানো, তাই তো? এবং সেটা হচ্ছে কি, ভুল ত্রুটিগুলো দেখিয়ে চোখ খুলে দিয়েছি। যখন এই কাজটা দার্শনিকরা করেছিল, তখন দার্শনিকরা অভিজাত এবং রাজার কাছে বা যাজকদের কাছে পুরোপুরি বিষে পরিণত হয়েছিল, তাই তো? তখন ওরা বিষটা নিজেরা খেয়ে নিয়ে যেটা দান করেছিল তাদের দর্শন চর্চার মধ্যে দিয়ে, সেটা হচ্ছে অমৃত, ঠিক তো? এটা অস্বীকার করার কোনো জায়গায় নেই। বলছে ফ্রান্সের জাতীয় জীবনের সর্বস্তরে যে পরিব্যাপ্ত দুর্নীতি ছড়িয়েছিল, সে দুর্নীতির মুখোশ ওরা খুলেছিল, এবং তারা সমালোচনা করেছিল বলেই পুরাতনতন্ত্রের ভিত দুর্বল হয়ে পড়েছিল, এবং দেশবাসী নিজের অধিকার সম্পর্কে সচেতন হয়ে উঠেছিল, ঠিক। পরোক্ষ একটা অবদান ছিল, যেটা সমাজ, রাজনীতি আর অর্থনীতি এবং ধর্মীয় জীবনের সর্বস্তরেই পড়েছিল, যেখানে অনাচার আর দুর্নীতির তীব্র সমালোচনাটা ওরা কিন্তু করেছিল। যখন লিখছে আমাদের ভদ্রলোকের নাম বলো ভোল্টেয়ার, কাঁদিদ, একটা উপন্যাস যেটা সেই সময় ব্যান্ড হয়ে গেছিল, সেখানে বলাই হচ্ছে কাঁদিদ উপন্যাসে, উনি বলছেন যাজকরা কিভাবে মানুষকে মানে বোকা বানাতো, তাই না? এবং সেই বোকা বানানোর সময় ভদ্রমহিলা, ভদ্রলোক সবার কাছ থেকেই শোষণটা বাড়িয়ে দিত, এবং এইভাবে তাদের ব্যভিচারটাও সামনে চলে এসেছিল। কিন্তু যাদেরকে এই ব্যভিচারের শিকার হতো,
তারা ভাবতো ঈশ্বরের উনি তো রিপ্রেজেন্টেটিভ, ঈশ্বরই হয়তো এটা চাইছে, বুঝতে দিত না। কিন্তু ভোল্তেয়ারে উনি সেই মুখোশ খুলে দিয়েছে। বেশ, এবার দেখো একই রকম ভাবে তারা বিপ্লবের সময় কিন্তু আর জীবিত ছিলেন না, এটা ঘটনা। ঠিক আছে, বিপ্লবটা চোখে দেখে যেতে পারেননি, কিন্তু তার ভাবধারাটা ওনারা দিয়ে গেছিল। যেমন আমি তো অনেকটা ভালো এক্সাম্পল দিই, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মারা গিয়েছিলেন 1894 সালে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ প্রকাশিত হয়েছিল 1882-তে, কিন্তু 1905 খ্রিস্টাব্দে যখন বঙ্গভঙ্গ আন্দোলন হলো, তখন মানুষের স্লোগান ছিল বন্দে মাতরম। তাহলে ভালো করে ভাবো, 1894 6 আর 5 বঙ্গভঙ্গের 11 বছর আগে মারা যাওয়া সত্ত্বেও তার বাণীটা কিন্তু মানুষ উচ্চারণ করেছে, সেটাকে বিপ্লব মন্ত্র মনে করেছে। এই এটাই হচ্ছে ব্যাপার। একটা লোক মহান কিনা, গ্রেট কিনা, তার লিগ্যাসি কি রেখে যায়, তাই না? লিগ্যাসিকে আমরা ইংরেজির বাংলা করলে তারা উত্তরাধিকার, কিন্তু এখানে উত্তরাধিকার কি, যে কারা এটা অনুসরণ করছে। এই ব্যাপারটা তোমাকে বুঝে নিতে হবে। এই ব্যাপার যদি তুমি বুঝে নিতে পারো, তোমার কিন্তু ইউরোপের ইতিহাস খুব সহজ হয়ে যাবে তোমার কাছে। এবার দেখো বলছে জাতীয় জীবনে এর বিপ্লব মনস্কতা তৈরি করে। তারা বিপ্লবের ডাক দেয়নি, বলেছিলাম বিপ্লব চলাকালে তাদের চিন্তাধারা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ঠিক কথা, বিপ্লবের ওপর তাদের প্রভাব ছিল একটা সুদূর এবং পরোক্ষ, দুরকম। অনেকটাই ছিল, আবার এটা ইনডাইরেক্টলি কাজ করেছিল, মানে পরোক্ষভাবেও কাজ করেছিল। রুশো, এখানে আমি বলে দিই, রুশোর কথা বলতে গিয়ে তার এই যে মূল বইটা, অসাম্যের মূল সূত্র, অরিজিন অফ ইনইকুয়ালিটিস, আমি লিখে দিচ্ছি এখানে, যদি কেউ ভুলে যাও, অসাম্যের মূল সূত্র, অরিজিন অফ ইনইকুয়ালিটিস। মনে থাকবে, অরিজিন অফ ইনইকুয়ালিটিস, এটা খুব ইম্পর্টেন্ট ছিল। আর তাদের যে মতবাদ ছিল, তার মধ্যে তার সবচেয়ে বিখ্যাত মতবাদ সোশ্যাল কন্ট্রাক্ট বা কন্ট্রাক্ট সোশ্যাল, সামাজিক চুক্তি। উনি বলেছিলেন রাজার কোনো ঈশ্বর দত্ত ক্ষমতা নেই। ঠিক তো, রাজা ঈশ্বর দর্শন করেনি, প্রজা ঈশ্বর দর্শন করেনি। রাজা প্রজাকে তার ঈশ্বরত্বের ক্ষমতা দেখায়, এটা ভুল। এবং রাষ্ট্র সমস্ত সার্বভৌম শক্তির উৎস, সেটা হচ্ছে জনগণ। কারণ জনগণই রাজাকে কি করে নির্বাচন করে। তবে যে সামাজিক বৈষম্য, শ্রেণীগত অত্যাচার সে সময় চলেছিল, তারই বিরুদ্ধে কিন্তু মুখ খুলেছিল রুশো। ঠিক, মন্তেস্কু, মন্তেস্কুর দুটো বই, একটা হচ্ছে পার্সিয়ান লেটার্স, আর একটা হচ্ছে স্পিরিট অফ লর্ড। মনে রাখবে, এই ভদ্রলোক কিন্তু বলেছিলেন যে রাজা থাকার প্রয়োজন আছে, রাজাকে পাথেয় করেই জনসাধারণ কাজ করতে পারে। রাজা ছাড়া জনসাধারণ যদি ভুল করে, তাকে শুদ্ধ দেবার কেউ থাকবে না। আবার রাজা যদি জনসাধারণ ছাড়া চলতে যায়, তবে রাজাকে শুদ্ধ দেওয়ার লোক কেউ থাকবে না। ঠিক আছে, এইবার দেখো, তারপর আমি চলে যাই আইন বিচার বিভাগের সম্পূর্ণ পৃথকীকরণ, যেটাকে আমরা বলি পাওয়ার অফ সেপারেশন। পাওয়ার অফ সেপারেশনের ধারণাটা দেয় মন্তেস্কু। ঠিক আছে, এবার ওনার যে বইটা ছিল পার্সিয়ান লেটার্স, তাতে প্রচলিত সমাজ ব্যবস্থা, অভিজাততন্ত্র, রাজতন্ত্রের ত্রুটিগুলো উনি কিন্তু তুলে ধরেছিলেন। এবার আসছি ভোল্তেয়ার। ভোল্তেয়ারের যে বই, এই যে কাঁদিদ, কাঁদিদের কথা আমি বলেছিলাম, কাঁদিদে উনি যাজকদের মুখোশ খুলে দিয়েছিল। আর একটা হচ্ছে লেতর ফিলোসফি। ঠিক আছে, দুটো বই। এই ক্যাথলিক গির্জাটা তার একটা আক্রমণের উৎস হয়ে উঠেছিল, যে ক্যাথলিক গির্জাগুলো কিভাবে মানুষকে শোষণ করত। এবং যাজক সবাই খারাপ না, অনেকেই ভালো ছিল, কিন্তু বেশ কিছু যাজক ছিল যারা মানুষকে ভয় দেখিয়ে অর্থ রোজগার করত। ঠিক আছে, অসম্ভব ভালো সাহিত্যিক। ঠিক আছে, উনি এটা মনে করেছিলেন যে রাজশাসনের যে অভিজাত লোকগুলো, তারা সবাই যুক্তি বিরোধী, এবং একই সঙ্গে
রাজার যে প্রতিষ্ঠান সেটা একদমই অসহ্য, ঠিক আছে। এবং আরেকটা অসহ্য জায়গা হচ্ছে ক্যাথলিক গির্জা, উনি বলেছিলেন। এই ভদ্রলোক কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করতেন না, তিনি শাসনতান্ত্রিক সংস্কার আর স্বাধীন চিন্তার কথা বলতেন। উনি বলেছিলেন গণতন্ত্র ওয়ান কাইন্ড অফ একটা মেডিসিন, একটা ওষুধ। যাই হোক, ফিজিওক্র্যাট হচ্ছে যারা বিশ্বাস করে মুক্ত অর্থনীতিতে, ওপেন বিজনেস, ওপেন ট্রেড অ্যান্ড কমার্স। আবার ইংরেজি বলে ফেললাম। মানে হচ্ছে আমাদের কি বলবো, সম্পূর্ণভাবে একটা মুক্ত বাণিজ্যের কথা ওরা বলতো। তো সেখান থেকে ওরা বলতো যে রাষ্ট্র কখনো নিয়ন্ত্রণ করবে না। তাহলে রাষ্ট্র নিয়ন্ত্রণ করলে কি হবে, রাষ্ট্রকে বেশি পরিমাণ ট্যাক্স দিতে গিয়ে ব্যবসায়ী হবে না। মার্কেন্টাইল মতবাদ, মানে বাণিজ্যিক মতবাদটার উপর জোর দিতে বলেছিল। সংরক্ষণ নীতি, শিল্প বাণিজ্যে রাষ্ট্রীয় কর্তৃত্বের বিরোধী, এটা উনি কিন্তু বারবার করে ফিজিওক্র্যাটরা প্রচার করেছিল। ওরা মনে করতো যে মাটি বা ভূমি হচ্ছে সম্পদের উৎস, তাই ভূমির সকল মালিককেই কর দিতে হবে। ঠিক কথা, জমি থাকলেই কর দিতে হবে, ওরা বলেছিল। কুইজনে আর অ্যাডাম স্মিথ এই মতবাদ প্রচার করেছিল। তাহলে কুইজনে, এই নামটা মনে রাখতে হবে। বিশ্বকোষ, তাই তো, মানে যারা আমাদের অ্যাকচুয়ালি এনসাইক্লোপিডিস্ট, এনসাইক্লোপিডিস্টের মধ্যে দি অ্যালেমবার্ট একজন লোক ছিলেন, এবং দি অ্যালেমবার্টের সঙ্গে সঙ্গে আরও একজন বিখ্যাত লোক ছিলেন, ঠিক আছে। এরা দুজনে মিলে কি করেছিল, ডেনিস দিদেরো, দ্বিতীয় ব্যক্তির নাম ছিল ডেনিস দিদেরো। এরা আমাদের এই বিশ্বকোষ গ্রন্থ রচনা করেছিল। ডেনিস দিদেরোর একটা ভারী চমৎকার স্টোরি আছে, ওয়ার্ল্ড ফেমাস স্টোরি, যে ডেনিস দিদেরো তো খুব পণ্ডিত ছিলেন। উনি চেয়ার টেবিল ছেড়ে উঠতেই না, সারাদিন পড়াশোনাই করতেন, ডিকশনারি লিখেছেন। এবার বইপত্র লিখে সামান্যই রোজগার। এবার তার মেয়ের বিয়ে দিতে হবে, তার স্ত্রী প্রত্যেক দিনই তাকে প্রচণ্ডভাবে চাপ দিচ্ছে। তখন তিনি কি করবেন, কোত্থেকে টাকা পাবেন, অথচ ওনার কিন্তু জগৎজোড়া নাম হয়ে গেছে। তখন তার এক বন্ধু বলল, দেখো আমি উচ্চ রাজপদে চাকরি করি, মানে রাজার এখানেই চাকরি করি, তা যেটা দেখেছি যে চিঠিগুলো আসে রাজদরবারে, ম্যাক্সিমাম চিঠি রানী, রাশিয়ার যিনি রানী আছেন তিনি আপনার নামে চিঠিগুলো লেখেন। তাতে বলে ওনার লেখা অসাধারণ, ওনার পাণ্ডিত্যের কোনো তুলনা হয় না। আমি যদি ওনার কোনো কাজে আসতে পারতাম, এই সমস্ত অনেক লেখেন। তো তুমি এক কাজ করো, দেরি করো না, তোমার সবচেয়ে বড় ফ্যান রাশিয়ার রানী, এবং ইনি, তার হাতেই ক্ষমতা, তুমি তাকে চিঠি লেখো যে তুমি কিছু আর্থিক সাহায্য চাও। তুমি বহু কষ্ট করে এনিয়ে বেনিয়ে কোনো রকমে লিখেছে যেরকম ব্যাপার, আপনাকে যদি একটু সাহায্য পাওয়া যেত। দেখা গেল যে উনি যে টাকা আশা করেছিলেন তার ঠিক তার থেকে 20 গুণ টাকা ওনাকে দেওয়া হয়, মেয়ের বিয়ের 20 গুণ টাকা। এবার মেয়ের বিয়েটা ভালোভাবে দিয়েছে, তারপরে যাবতীয় যে টাকা ছিল উনি কী করলেন, প্রায় লেখাপড়া ফেলে দিয়ে মনের সুখে খরচা করলেন, টাকা পয়সা সব শেষ হয়ে গেল। এবার তার বন্ধু বললেন যে তুমি আরেকটা চিঠি লেখো, দেখো এখানে আরেকটা চিঠি লিখলে তিনি আবার তোমাকে টাকা দেবেন। এবার কিন্তু দিদিরও কোনো চিঠি লিখলেন না। দিদিরও বলল যে আমি তখনই সৃষ্টিশীল ছিলাম যখন আমার পেটে প্রচণ্ড খিদে ছিল, ঠিক আছে, আর পেটটা খেয়ে হোক যেরকম করে হোক আমি ভাবতে পারতাম। আর যখন বৈভব এলো, আর্থিক স্বাচ্ছন্দ্য হলো, তখন আমার মেধাটাকে নষ্ট করে দিয়ে আমি ভাবি চল। এই কথা মানে ওয়ার্ল্ড ফেমাস, মানে বাবা তার ছেলে মেয়েকে বলে, বা শিক্ষকরা তার স্টুডেন্টদের বলে। একটা সময় বলা হতো, এখন আমি শুনি না এই কথাটা কেউ বলে। দিদিরও এই জিনিসটাই বুঝিয়েছিল জনসাধারণকে, যে তোমাদের যতক্ষণ শারীরিক সক্ষমতা আছে তোমরা তখন নিজের সম্পদ নিজে তৈরি করো। উনি বলেছিলেন তার এই ডিকশনারিতে, এবং বলেছিল যে তুমি তারপরে যদি কিছু পাও সেটা তোমার এক্সট্রা, তো তোমার নিজের পরিশ্রমের ফসলই তোমার সবচেয়ে ভালো লাগতে পারে। একেবারে নাড়িয়ে দিয়েছিল সত্যি কথা বলতে গেলে, এবং অভিজাতরাও ভাবতে বাধ্য হয়েছিল যে হ্যাঁ, উনি একদম ঠিকঠাক কথা বলছেন। ধর্ম, রাজনীতি, সমাজ, অর্থনীতি, শিল্প, সাহিত্য, সব বিষয়ে কিন্তু মেনলি এখানে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। এবং ধর্মীয় জীবনের ত্রুটি বিচ্যুতিও কিন্তু এই বিশ্বকোষে তুলে ধরা হয়েছিল। ডেনিস দিদেরো, দি অ্যালেমবার্ট, ঠিক আছে, দুজন।
অভিজাত বিদ্রোহ, অভিজাতরাও একটা সময় কিন্তু বিদ্রোহ করলো, ঠিক আছে। যখন রাজা ষোড়শলুই পরিষ্কার অভিজাতদের উপরে ট্যাক্স বসিয়ে দিল, তখন ওরা কি হলো, আমাদের ওরা এটাকে মেনে নিল না, ওরা ট্যাক্স দিল না, যে আমরা ট্যাক্স দেব না। তখন সম্রাট আমাদের কি করলো, প্যারিসের পার্লামেন্টে দুজন সদস্যকে নির্বাসিত করলো, যেদের জেলে ফটকে পড়ো, কেন ট্যাক্স দেবে না, এরকম একটা অবস্থা। এবং প্রাদেশিক যে পার্লামেন্ট সেটাও ভেঙে দিল। এই অবস্থায় এই অবস্থায় যে বিদ্রোহটা হলো, যে দুজন অভিজাতকে শাস্তি দেওয়া হয়েছে, তার পরিপ্রেক্ষিতে যেটা হলো সেটাই হচ্ছে আমাদের অভিজাত বিদ্রোহ, ঠিক আছে। বেশ, যখন আর্থিক সংকটটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছলো এবং জনসাধারণ যখন স্টেটস জেনারেল, তাই তো, স্টেটস জেনারেলের কথা বললেন, তখন সেই স্টেটস জেনারেল হলো হচ্ছে 175 বছর বাদে, কত সালে, 1789 সালে। তাহলে 1614 পরে 1789, মানে 175 বছর বাদে হলো। এবং এটা হওয়ার সময় যখন রাজাকে ওরা চাপ দিল, তখন রাজা তালা লাগিয়ে দিয়ে চলে গেল আমাদের কোথায়, যেখানে কনস্টিটিউশন রচনা হয়, মানে ওই পার্লামেন্টের মতো ঘরে, তাই তো। তখন ওরা কি করলো, ওরা সামনেই আমাদের রাজসভার সামনেই, বিচার সভার সামনেই একটা বড় টেনিস কোর্ট ছিল, সেই টেনিস কোর্টের সামনে এসে ওরা শপথ নিল। এবং এই টেনিস কোর্টের শপথই হচ্ছে বলতে পারো বিপ্লবের পর্যায়ের একটা গুরুত্বপূর্ণ ঘটনা, তাই তো। তাহলে রাজা বা রাজকর্মচারী বিচার সভাকক্ষ এটা বন্ধ করে দিয়েছিল, তখন ওরা টেনিস কোর্টে এই কাজটা করলো। তো এটাও বললো যে যতক্ষণ না রাজা একটা সংবিধান রচনা করবে, ওরা টেনিস কোর্টের মধ্যেই বসে ওরা কি করবে, ঐক্যবদ্ধভাবে একটা সংবিধান রচনা করার, ওরা নিজেদের মতো একটা সংবিধান রচনা করার কাজ করে যাবে। ভাবো দেখিনি কত বড় একটা স্টেপ 1789 সালে। এবার হিস্টোরিয়ান জর্জ লেফেভার একটা কথা বলছেন যে এই বিপ্লবের মূল নেতৃত্ব দিয়েছিল বুর্জোয়ারা, ঠিক। কারণ ওই তোমার ডাক্তার, উকিল, শিক্ষক থেকে আরম্ভ করে ছোট বড় ব্যবসায়ী, সাকুলত, কৃষক, শ্রমিক, এরা কিন্তু তোমার সবাই ছিল কি বুর্জোয়া, এবং এদের নেতৃত্বে এই কাজটা হয়েছিল। তারপরে সাধারণ মানুষের সাথে এটা আরো এগিয়ে গিয়েছিল। তো এটাকে বলাই যেতে পারে বুর্জোয়া বিপ্লব, থার্ড স্টেটের বিপ্লব। মাথাপিছু ভোটের দাবি প্রথম কিন্তু এই বুর্জোয়ারাই টেনিস কোর্টে করেছিল, এটাও মনে রাখবে। এবার দেখো, যেখানে রাষ্ট্রবিরোধী কথাবার্তা বললে যে দুর্গে তোমাদের বন্দি করে রাখা হতো বিনা বিচারে, সেই বাস্তিলের দুর্গটাকে ভেঙে দেওয়া হয় 1790 খ্রিস্টাব্দের 14ই জুলাই। এই প্রশ্নটা যে কতবার এসছে, 1999 এসছে, 2003 এসছে, 2007 এসছে, একই কোশ্চেন, ঠিক আছে, দেখবে একবার, ঠিক আছে। তাহলে বাস্তিল দুর্গের পতন নিয়েই আমাদের ফরাসি বিপ্লব শুরু হয়ে গেছিল, ঠিক আছে। বাস্তিল দুর্গ যখন পতন হলো, সত্যি কথা বলতে গেলে তখন আমাদের একটা জাতীয় রক্ষী বাহিনীও তৈরি হলো, এবং একই রকমভাবে প্যারিস কমিউনের পৌর শাসন ব্যবস্থা পরিচালনাও জনতা করবার জন্য মুখিয়ে থাকে। তাহলে রাজা অভিজাত ক্ষমতা চলে যাচ্ছে, জনসাধারণের হাতে ক্ষমতা উঠে আসছে, ঠিক আছে। 1789 1789 আমরা কি হয়েছিল, একটা গুজব ছড়িয়ে গেছিল। কিরকম গুজব, যে কৃষকদেরকে শায়েস্তা করার জন্য অভিজাতরা নাকি ভাড়াটে গুন্ডা পাঠাচ্ছে, ঠিক। কৃষকদের শায়েস্তা করার জন্য অভিজাতরা ভাড়াটে গুন্ডা পাঠাচ্ছে, এবং তারা দাবি করছে কৃষকের ওই জমি তাদের। এবং সেই সময় কি হচ্ছে, তোমার রিউমারটা ছড়ালে এটাকে আমরা বলি মহাতঙ্গ, ঠিক। এবার দেখো, তাহলে সেনাবাহিনী বা ভাড়াটে সৈন্যরা এসে যখন এরকম ভাবে একটা মহাতঙ্কের সৃষ্টি করছে, তখন ওরা কি করছে, কৃষকরা ওরা তুলনা করতে শুরু করলো যে ওদের অভিজাতদের ত্রুটিগুলোর কথা, তাই তো। এবং আমাদের জমিদারদের যে খামার বাড়ি এবং গির্জা,
ওরা মনে করলো যে এইগুলোই অভিজাতদের টাকা রাখার সবচেয়ে বড় জায়গা এবং এগুলোই ভাঙতে শুরু করলো। এগুলো যখন ভেঙে ফেলা হলো, জর্জ সোবুলের মতো ঐতিহাসিক উনি বলছেন যে এগুলো হচ্ছে একটা পুরাতন তন্ত্রকে ভেঙে ফেলার একটা প্রয়াস। ঠিক আছে? তাহলে 14ই জুলাই যদি বাস্তিল দুর্গের পতন হয় আর 4 থেকে 11ই আগস্টের মধ্যে কি হয়েছিল, আমাদের এই জাতীয় সভ্য কমিটি তৈরি করা হয়েছিল এবং জাতীয় সভার অধিবেশনও বসেছিল। এটা হলো, আমরা কি বলবো, এই 4ঠা আগস্ট মানে 14ই জুলাইয়ের পরে, এটাকে আমরা বলছিলাম বাস্তিল দুর্গের পতনের পর সবচেয়ে বড় ঘটনা। এবার বলছে আমাদের এই সামন্ততন্ত্রের বা রাজতন্ত্রের, লিখে দিলাম এখানে, বয়সনা লেখা হবে, রাজতন্ত্রের সব যাত্রা কবে হয়েছিল? মনে রাখবে 1789 6ই অক্টোবর। স্যার কি হয়েছিল এই সময়? মনে রাখবে এই সময় এই টুইরেলি যে প্রাসাদটা ছিল, এই টুইরেলি প্রাসাদে আমাদের রাজা ষোড়শলুই এবং রানীকে বন্দি করা হয়েছিল। যখন ওরা বন্দি করলো তখন কিন্তু ওই প্রাসাদ থেকে ওরা পালাবারও চেষ্টা করেছিল, কিন্তু জনসাধারণের হাতে ওরা ধরা পড়ে যায়। তখনই বলে যে ওদের যখন জেলে পাঠানো হয় তখনই আমাদের রাজতন্ত্রের সব যাত্রা, যে রাজার তন্ত্রটা আর কিছু রাখলোই না। এই প্রশ্নটা হচ্ছে ফরাসি বিপ্লবের, যদি বলা হয় 3খানা গ্রেট কোয়েশ্চেন্স, তার মধ্যে হচ্ছে এটা একটা, যার নাম ব্যক্তি ও নাগরিকের অধিকার। ঠিক, তাহলে ব্যক্তি নাগরিকের অধিকারের ঘোষণা এটা সংবিধান সভায় হয়েছিল 1790 26শে আগস্ট। যে সংবিধান সভা হয়েছিল তাতে প্রথম উঠে এসেছিল এই দাবিটা, ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণাপত্র। এবং এখানে আমরা বলতে পারি, যদি ব্যক্তি আর নাগরিকের ঘোষণাপত্র থাকে সেটাই কিন্তু ওদের সংবিধানের একটা মুখপত্র। রাজশাসন থেকে জনগণের শাসনের একটা মুখপত্র হয়ে উঠল। এখানে বলা হলো সে রুশোর ভাষায় যে মানুষ কিন্তু স্বাধীনই জন্মগ্রহণ করে, তাহলে অধিকার তাকে দেয়া হয় না, সমাজ কিছু অধিকার তার থেকে কেড়ে নেয়, সে অধিকার তাকে দিতে হবে। এবং এই যে কথাটা আমরা আজও বলি, আইনের চোখে সবই সমান, এইখানে তোলা হয়েছিল। এবং তার সঙ্গে সংবাদপত্র, ধর্মাচরণ, জমি ক্রয় বা বিক্রয়, বাক স্বাধীনতা মানুষের সার্বজনীন অধিকার হিসেবে মানা হয়েছিল। জমি ক্রয় বিক্রয় হলেই সবচেয়ে কারচুপিটা হতো, সেই কারচুপি থাকবে না, কার জমি কে বিক্রি করছে, ঠিক। এবং সে কেনার সময় কাগজে যেটা লেখা আছে সে জমিটার মাপ মিলিয়ে দেখাবে সেটা ঠিক আছে কিনা। কত অ্যাডভান্স! 1790 সালে কিন্তু এই ব্যক্তি নাগরিকের অধিকারে এটা হয়েছিল। ঐতিহাসিক হোলার বলেছিল যে এই ব্যক্তি আর নাগরিকের যখন ঘোষণাপত্রটা জারি হয় তখনই কিন্তু পুরাতন তন্ত্রের মৃত্যু ঘটে। ঠিক আছে? এবং লেফেভার বলেছিল এটা একটা ইউরোপের নবযুগের আগমন বার্তা। ঠিক, কারণ সবাই এটাকেই অনুসরণ করেছিল। এই সময় ফ্রান্সে এক ধরনের নতুন কাগজি মুদ্রা এসেছিল যার নাম ছিল অ্যাসাইনেট, তাই তো? এবং অ্যাসাইনেট খুব কার্যকরী হয়েছিল বিশেষ করে 1790 সালে। এবং অ্যাসাইনেট যখন চালু হয় তখন গির্জার সম্পত্তির বাজেয়াপ্তকরণ করে গির্জার আগের মুদ্রাগুলোকে ফিরিয়ে নেওয়া হয়। ঠিক আছে? এবং তার জায়গায় অ্যাসাইনেটটাকেই আবার ফিরিয়ে দেওয়া হয় যদি তার মধ্যে ঠিকঠাক অর্থ থাকে। সিভিল কনস্টিটিউশন অফ দি ক্লার্জি, ধর্মযাজকদের সংবিধান, ঠিক, এনাদেরও করা হয়েছিল। এবং আমরা জানি ধর্মযাজক তিনি ছিলেন, তার নাম পোপ। ঠিক আছে, সে পোপের কর্তৃত্বটা আগে কি করা হলো, পুরো শেষ করে দেওয়া হলো, পোপের কর্তৃত্ব পুরো অবসান ঘটানো হলো। বলা হলো যে গির্জা রাষ্ট্রের সম্পত্তি, বেশ, বা গির্জা রাষ্ট্রের একটা দপ্তর, তাহলে পোপের কিছু করার থাকছে না। ঠিক আছে, এবং এই যে ধর্মযাজকরা তারা রাষ্ট্র থেকে মাইনে পাবে, মানে বেতন পাবে। তাহলে কি হলো, এই যাজকরা একটা রাষ্ট্রের বেতনভোগ কর্মচারীতে পরিণত হলো। কত আধুনিক তুমি চিন্তা করে দেখো। এবং
আমাদের কি বলবো, এই উচ্চ যাজক আর নিম্ন যাজক, ঠিক আছে, এদের মধ্যে একটা বিরোধ কিন্তু চলেছিল। নিম্ন যাজক মানে কিছুই না, একটু জুনিয়র, আর উচ্চ যাজক মানে সিনিয়র। এই জায়গাটাকেও কিন্তু ওরা থামিয়ে দিয়েছিল এবং বেতন বৈষম্য দূর করা হয়েছে। ঠিক আছে, পোপ তখন বলেছিল যে সিভিল কনস্টিটিউশন অফ দি ক্লার্জি যেটা চালু হচ্ছে, সাধারণ জনসাধারণ তোমরা আমাকে ভালোবাসো, পোপ নিজে বলছেন, তাহলে এটা মেনো না। কিন্তু আলটিমেটলি কোনো কাজ হয়নি, ওই যাজকরা বেতনভোগ কর্মচারীতেই পরিণত হয়েছিল। এই পিল্লিদের ঘোষণাটা হয়েছিল মনে রাখবে 1791-এর 20 আগস্ট। ঠিক আছে, অস্ট্রিয়ার সম্রাট দ্বিতীয় লিওপোল্ড, প্রাশিয়ার রাজা দ্বিতীয় উইলিয়াম ফ্রেডরিক, মানে দ্বিতীয় ফ্রেডরিক যাকে আমরা এক কথায় বলি, পিলনিজের বলে একটা জায়গা আছে পিলনিস, সেখানে একটা ঘোষণাপত্র জারি করেছিল। কি বলেছিল, যে ইউরোপের সব রাজাকে ফরাসি রাজতন্ত্রের পক্ষে সশস্ত্র হস্তক্ষেপের আহ্বান জানাতে। তাহলে কতখানি বড় একটা চাপ ছিল, যে ফরাসি রাজার এগেনস্টে ওদের অস্ত্র হাতে চাপ দেওয়ার কথা বলা হয়েছিল, মানে যুদ্ধ করার কথা। ঠিক এই ঘোষণাপত্রটা তখন পিলনিজের ঘোষণাপত্র। মনে রাখবে মাস্টার মাইন্ড হচ্ছে দ্বিতীয় লিওপোল্ড, এবং পরে হচ্ছে আমাদের সেকেন্ড ফ্রেডরিক পার্সিয়া। এবং 1791 সালে ওরা কিন্তু যুদ্ধটা আটকে দিতে পেরেছিল, যেহেতু ব্যক্তি নাগরিকের অধিকার হয়েছিল, যেহেতু 30 কোটের শপথের পর মানুষ সচেতন হয়েছিল, যার জন্য এটা আটকাতে পেরেছিল। ব্রান্সউইকের বিখ্যাত একটা ঘোষণাপত্র আছে। যখন এরকমভাবে আমাদের বিল নিজের ঘোষণাটা হয়, তখন আমাদের কি হয়েছিল, অস্ট্রিয়ার প্রাশিয়ার যৌথ সেনাবাহিনী তোমার একত্রিত হয়েছিল, এবং প্রাশিয়ার যে সেনাধ্যক্ষ ছিল, যার নাম ছিল ব্রান্সউইক, সে বলেছিল তিনি অচিরেই ফ্রান্স আক্রমণ করবেন, যেটা আমি বলছিলাম। এ সময় তাকে বাধা দিলে ফরাসি রাজপ্রাসাদ কোনোভাবে আক্রান্ত হলে বা রাজা রানীর নিরাপত্তা বিঘ্নিত হলে, ঠিক আছে, তখন কিন্তু চরম শাস্তির ব্যবস্থা করা হবে। তাহলে উনি যেটা আক্রমণ করতে আসছেন সেনাবাহিনীকেই, রাজাকে বাঁচিয়ে, এই ঘোষণাটাই ছিল হচ্ছে ব্রান্সউইকের ঘোষণা। সবটাই থ্রেট ছিল, থ্রেট, কিন্তু কাট হয়নি। হয়ে গেল। এবার সেকেন্ড ফরাসি বিপ্লব, এটা হয়েছিল 1792। মনে থাকবে, দ্বিতীয় ফরাসি বিপ্লব 1792 সালে হয়েছিল। কখন হলো, জনতার ভয়, রাজা যখন চলে গেল বা রাজাকে বরখাস্ত করা হলো, ঠিক, আর 1791 সংবিধানটাকে কার্যকরী করা হলো, ঠিক আছে, তখনই কিন্তু আমাদের কি বলবো, দ্বিতীয় ফরাসি বিপ্লবটা সম্পন্ন হলো। কারণ এই সময় একটা জাতীয় সভাও নির্মাণ করা হয়েছিল। সেপ্টেম্বরের হত্যাকাণ্ড, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই তো? ঠিক আছে, সেপ্টেম্বরের হত্যাকাণ্ড পড়তে হবে। এটা হয়েছিল 1792 খ্রিস্টাব্দে 2 থেকে 7 সেপ্টেম্বর। কি হয়েছিল, প্যারিসের যে কারাগার ছিল, কারাগারগুলোর মধ্যে ঢুকে এখানে রাজতন্ত্রী যারা ছিল, যাদেরকে আমাদের বিনা বিচারে কালকে এক কথা বলতে পারো হত্যা করা হয়েছে। এবং এটা আমাদের সেপ্টেম্বর মাসে যার নেতৃত্ব হয়েছিল, তার নাম জা পল মারা, জা পল মারা, তাই তো? এই জা পল মারার নেতৃত্ব হয়েছিল। এই ঘটনাটাকে আমরা সেপ্টেম্বরে হত্যাকাণ্ড বলি। এবার দেখো, ফ্রান্সে জ্যাকোবিন আর জিরোনিস্টরা উঠে আসে। জ্যাকোবিন মানে হচ্ছে যারা চেয়েছিল বারবার করেই তোমার কি করতে, আমাদের এই পরিবর্তন চেয়েছিল, এবং তারা দরকার হলে উগ্রপন্থী হতে রাজি আছে, যুদ্ধ করতে রাজি আছে, প্রতিবিপ্লব দমন করতে রাজি আছে, আর্থিক সংকট দূর করতে রাজি আছে, ঠিক আছে। এইভাবে একটা জ্যাকোবিন, যেটাকে আমরা চরমপন্থী বলি আমাদের পরিভাষায়, আর রাজতন্ত্রীর মতো উঠে এসেছিল জিরোন্ডিনস। এবার কেউ কেউ বলে যে জিরন প্রদেশ থেকে এসেছিল বলে জিরোন্ডিনস, আর জ্যাকোবিন প্রদেশ থেকে এসেছিল বলে জ্যাকোবিন। তাহলে যারা বিপ্লব সম্পন্ন করেছিল তারা কিন্তু জ্যাকোবিন, এটা মনে রাখবে।
আর জ্যাকোবিনদের তরফ থেকে জ্যাকোবিনরাই আমাদের কি করেছিল, সন্ত্রাসের রাজত্ব শুরু করেছিল। 1 বছর শাসনকাল পর্যন্ত সন্ত্রাসের রাজত্ব চলেছিল, যার হেড ছিলেন কে, রোবস্পিয়ার, তাই তো, দাতো, হিবার্ট, ঠিক আছে, এরা ছিল হচ্ছে এর মুখ্য নেতা। এবং এরা, সত্যি কথা বলতে গেলে, রোবস্পিয়ারকে ফরাসি বিপ্লবের শ্রেষ্ঠ বিপ্লবী বলা হচ্ছে, ঠিক আছে। এবং এনারই, তোমার কি বলবো, মানসপুত্র বলতে পারো বা ভাবশিষ্য বলতে পারো, আমাদের ছিলেন নেপোলিয়ন বোনাপার্ট, ঠিক আছে। তাহলে এরাই তখন কি করলো, এই সন্ত্রাসের রাজত্ব তৈরি করলো। আমাদের একটা প্রশ্ন আছে, ইংরেজি সাহিত্যের কোন উপন্যাসে আমাদের সন্ত্রাসের রাজত্বের উল্লেখ আছে? উত্তর হলো চার্লস ডিকেন্সের এ টেল অফ টু সিটিজ উপন্যাসে, ঠিক আছে। এগুলো সবই দেখানো আছে, ওই বৈদেশিক আক্রমণ ঠেকিয়ে রাখা, ঠিক আছে, অর্থনীতি, বিশৃঙ্খল অর্থনীতিটাকে ঠিক করা, এগুলো হচ্ছে এদের মূল কাজ ছিল। এবং তার জন্য প্রচুর মানুষ এরা মেরেছিল, প্রচুর মানুষ। ল্যাভাসিয়ারের মতো বিখ্যাত আমাদের কেমিস্ট তাকে হত্যা করেছিল, তাই তো। তারপরে আমাদের হত্যা করেছিল মাদাম আতোয়ানেত, মেরি আতোয়ানেতকে করেছিল, রাজা সরস্বতীকে করেছিল, এবং দাঁতকেও করা হয়েছিল, ঠিক আছে। সেবার দেখো, কার্যকর করার জন্য ওরা একটা কি করেছিল, গণনিরাপত্তা কমিটি করেছিল। এর আন্ডারে কি থাকতো, বিপ্লবী বিচারালয়, ঠিক আছে। এবং বিপ্লবী বিচারালয়ের সঙ্গে সঙ্গে দুটো জিনিস বানবে, একটা সাধারণ নিরাপত্তা কমিটিও তৈরি হয়েছিল। বিপ্লবী বিচারালয়ে যাওয়ার সময় যদি ল অফ সাসপেক্টে পড়ে, সন্দেহের আইনে পড়ে, তাকে গ্রেপ্তার করা হতো এবং তাকে কি করা হতো, বিপ্লবের বদ্ধভূমিতে নিয়ে গিয়ে তাকে একেবারে গিলোটিন দিয়ে দেওয়া হতো। হয়ে গেল, মজা হবে এটা, বেশ। এবং সন্ত্রাসবাদীরা বলতো ত্রাসই হচ্ছে পুণ্যের পথ, ঠিক আছে, ওরা মনে করেছিল। অপরাধীকে হত্যা করতে গেলে গিলোটিন যন্ত্রের ব্যবহার করতো, ঠিক আছে। ল অফ সাসপেক্ট বলে দিচ্ছি, সন্দেহের আইন। সন্ত্রাসের শাসনে যারা প্রাণ হারিয়েছিল তাদের মধ্যে আরেকজন হচ্ছে মাদাম রোলা, এই নামটা মনে রাখবে। জাপুরি নেতা দাতো তো বলেছি, বৈজ্ঞানিক আরেকজন ল্যাভোসিয়ার ছাড়া ছিলেন হচ্ছে বেলি, রানী আতোয়ানেত। এবার জিজ্ঞেস করে, যখন 1793 থেকে 94 পর্যন্ত ওরা এই দৌরাত্ম্য চালিয়েছিল সন্ত্রাসে, সেটাকে আমরা লাল সন্ত্রাস বলি। আর যখন ওরা এই লাল সন্ত্রাসের নায়ক, কি নাম, আমাদের রোবস্পিয়ারকে হত্যা করলো 1794 সালে, তখন হলো শ্বেত সন্ত্রাস, হোয়াইট টেরর, মনে রাখবে। এবার থার্মোডোরির প্রতিক্রিয়াও বলা হয়, যখন আমাদের এই ভদ্রলোককে গিলোটিন দেওয়া হলো, রোবস্পিয়ারকে, ঠিক আছে। সেটা হচ্ছে, ওরা একটা থার্মোডোর বলে একটা মাস মানতো। আমরা জানুয়ারি ফেব্রুয়ারি যেমন বলি, ওরা থার্মোডোর মাস বলতো, ওটাকে আমরা থার্মোডোরির প্রতিক্রিয়া বলি। এবার বলে থার্মোডোরটা অ্যাকচুয়ালি জুলাই মাসকে নাকি ওরা বলে। এই 9ই থার্মোডোর মানে আমাদের 27শে জুলাই 1794-এ রোবস্পিয়ারকে হত্যা করলেই সন্ত্রাসের রাজত্ব শেষ হয়ে গেছিল, ঠিক। তাহলে শ্বেত সন্ত্রাসও বলে দিলাম আমি। তাহলে রোবস্পিয়ার যেটা চালিয়েছিল লাল সন্ত্রাস, রোবস্পিয়ারকে মারা হলে সেটা হচ্ছে শ্বেত সন্ত্রাস। এবার একটা কথা বলে দিই, যে ঐতিহাসিক রাইকার বলেছিল টেরর সেভ রিভলিউশন, এই সন্ত্রাস কিন্তু বিপ্লবকে রক্ষা করেছিল। তাহলে সন্ত্রাসের কি দরকার ছিল? দরকার তো ছিল। বৈদেশিক আক্রমণ, অভ্যন্তরীণ বিদ্রোহ, আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি, করদান, সেনাদলে যোগদান, এই ব্যাপারগুলোতে এটা কাজ করেছিল। এবার খালি মাথায় রাখতে হবে একটাই কথা, যে যখন প্রয়োজন ছিল না তখনও কিন্তু সন্ত্রাস কন্টিনিউ করেছিল, মানে সন্ত্রাসটা চলেছিল। সেটাই হয়ে গেছিল একটা অস্বস্তিকর পরিস্থিতি, এবং সেটা হচ্ছে সন্ত্রাসের রাজত্বের সবচেয়ে বড় সমালোচনা। কিন্তু সত্যি কি তাই? আচ্ছা, মানলাম, এটা আমরা মেনে নিলাম, কিন্তু সন্ত্রাসে তো ভালো কাজও হয়েছিল। যেমন বিপ্লবী বিচারালয়, বিপ্লবী আদালতের পর আমরা কি দেখতে পেয়েছিলাম, গ্রেগরীয় পদ্ধতিতে ক্যালেন্ডার তৈরি হয়েছিল, নতুন দশমিক পদ্ধতিতে হিসেব রাখা হয়েছিল, এবং ম্যাথমেটিক্সের অনেক উন্নতি হয়েছিল।
এবং আমরা এটাও দেখেছিলাম বাইরের অধ্যাপকদের ফ্রান্সে নিয়ে এসে তাদের অধ্যাপনার মানে তাদের যে পড়াশোনাটা ছাত্রদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চিন্তা ভাবনা হয়েছিল। আর যে পরিস্থিতিতে সন্ত্রাস এসেছিল, সন্ত্রাস ছাড়া আর ফ্রান্সকে রক্ষা করার কোনো উপায় ছিল না। এক্সাক্টলি সত্যি আমরা বলতে পারি যে সন্ত্রাস বিপ্লবকে রক্ষা করেছে। মনে থাকবে? বিপ্লবীদের মনে যে অনুচ্চারিত ব্যথা, সাধারণ মানুষের যে অনুচ্চারিত ব্যথা ছিল, সেটাকে রূপ দিয়েছিল কারা? এই সন্ত্রাসবাদীরাই। প্রজাতন্ত্র প্রতিষ্ঠা, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সব ওরা করেছিল। এবং বলছে এই ভদ্রলোক ডিকেন্সের বর্ণনায় পাওয়া যায় বা পরের দিকের যে ঐতিহাসিক আছে আমাদের জর্জ লেফেভারের বর্ণনা পাওয়া যায় যে মহিলারা তোমার সেই সময় তোমার সন্ত্রাসের যে চিহ্নটা ছিল মানে যা দিয়ে গিলোটিন দেওয়া হতো সেই গিলোটিনের চিহ্ন চিহ্ন দিয়ে লকেট পড়তো, গোল্ডের লকেট, সিলভারের লকেট। এবং শুধু ওইখানেই শেষ নয়, এবং বলছে আড্ডাবাজ প্রতিবাজ লোকেরা রাত পর্যন্ত থিয়েটার দেখে বাড়ি ফিরত। তাহলে সত্যি কি মানুষের ঘুম কেড়ে নিয়েছিল? একদমই না। কালোবাজারি দমন, তাই তো? ভূমিহীনদের মধ্যে ভূমি বন্টন, বিদেশি আক্রমণ থেকে দেশকে রক্ষা, প্রজাতান্ত্রিক সরকারকে ধ্বংসের হাত থেকে বাঁচানো, সব করেছিল কিন্তু এই সন্ত্রাস। মিরাবু এই সময় ছিল একজন শীর্ষস্থানীয় নেতা। উনি তৃতীয় শ্রেণী থার্ড এস্টেটের প্রতিনিধি হিসেবে কাজ করেছিল। টেনিস কোর্টের শপথের সময় যার ভূমিকা সবচেয়ে উল্লেখযোগ্য ছিল তিনি হচ্ছেন মিরাবু। বলা হয় যে মিরাবু ছিল বলেই জাতীয় সভা বা প্রথম সংবিধান রচনা হয়েছিল। রোস্টের কথা আমি আগেই বলেছিলাম, সন্ত্রাসী রাজত্বের সবচেয়ে বড় বিপ্লবী, তাই তো? তো সাম্য, মৈত্রী, স্বাধীনতা এই তিনটেই ছিল ফরাসি বিপ্লবের মূল কথা বা মূল বাণী। এটাকে বুর্জোয়া বিপ্লব আমরা বলেছি, তাই তো? সর্বহারা শ্রেণীর নেতৃত্ব যখন শেষ পর্যন্ত দিল তখন এটা বুর্জোয়া বিপ্লব হলো। তাহলে আমরা ফরাসি বিপ্লবের মতো একটা বড় চ্যাপ্টারে সব অংশকেই আমরা বিআই ইনস্টিটিউশন বা কম্পিটিটিভ এক্সামের তরফ থেকে আমরা তুলে ধরলাম। আমরা এখানেই ক্লাস শেষ করছি। পরের স্টেপে আমার যিনি আসছেন আমাদের নায়ক, তিনি হচ্ছেন নেপোলিয়ান বোনাপার্ট। পরের ক্লাসটা আমরা নেপোলিয়ান ও নেপোলিয়নের সময় সাম্রাজ্য এবং ইউরোপের ইতিহাস আমরা আলোচনা করব।